হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কলকাতা। তা তোমরা সবাই জানো আমরা অরুণাচল প্রদেশ ট্রিপ করে এসেছি। তো সেই ট্রিপে আমার সমস্ত অভিজ্ঞতা সবই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা বাই কার যাবে তাদের জন্য আমার কিছু স্পেশাল টিপস থাকবে, যেটা তাদেরকেও হেল্প করবে। তো আজকে আমরা যে পয়েন্টসগুলো কভার করবো সেগুলো একবার ঝালিয়ে নিই। নাম্বার 1, যারা বাইকে যাবে তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সবার আগে আইটিনারি সেট করা, মানে কোন পথ তোমরা নেবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, পারমিট। নাম্বার 3, হোটেল বুকিং। কীভাবে হোটেল বুক করবে, কোথায় স্পট বুকিং করতে হয়, কোথায় আগে থেকে বুক করতে হয়, সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। 4 নম্বর হলো বাইকার্সদের জন্য, যারা বাইক নিয়ে যাবে তারা কী সঙ্গে ক্যারি করবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই জায়গাটা আমরা অনেক ইম্পর্ট্যান্ট জিনিস মিস করি, যেটা লাইফ সেভিং হতে পারে। তো এমন কিছু জিনিস তোমাদের বলবো যেগুলো তোমাদের ক্যারি করতেই হবে। 5 নম্বর হলো বাইক হ্যান্ডলিং। এটা অনেকেই আমাকে প্রশ্ন করো, আমরা সবাই জানো আমার 110 সিসি বাইক। তো আমি আমার বাইক কীভাবে হ্যান্ডেল করি, কত কিলোমিটার চালাই, কখন রেস্ট দিই, কীভাবে মেনটেন করি, তো এগুলো সমস্ত তোমাদের সাথে আলোচনা করবো, যেগুলো আশা করি তোমাদের হেল্প করবে। আর 6 নম্বর হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হলো বাজেট। আমার কি খরচ হলো, কত তেল পড়লো, বাইকের মাইলেজ কী ছিল, তো এইসব নিয়ে ডিটেলস আলোচনা করবো। আর এই পর্বে যারা বাই কার যাবে তাদেরকেও একটা বাজেট দেবো, তাদেরও একটা আইডিয়া হয়ে যাবে বাই কার গেলে সেখানে কত খরচ পড়ে। আর কন্ট্যাক্ট নাম্বারও দেবো যেখানে তারা যোগাযোগ করতে পারে। তো চলো শুরু করি আজকে আমাদের ভিডিও। তো নাম্বার 1 হলো রুট, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথমেই তোমাদের আইটিনারি সেট করতে হবে। তো তোমরা যারা কলকাতা থেকে যাবে তাদেরকে বলবো ডে 1 তোমরা যাও কলকাতা থেকে শিলিগুড়ি। এবার ডে 2তে গিয়ে তোমার দুটো রুট আছে। এক হয় তুমি গুয়াহাটি যাও, যেটা সবচেয়ে পপুলার রুট। শিলিগুড়ি থেকে তোমরা যাবে গুয়াহাটি, সেখানে স্টে করবে, পরের দিন গুয়াহাটি থেকে অরুণাচল এন্টার করবে। এটা হচ্ছে মোস্ট পপুলার রুট। এই রাস্তাটাও ভালো। তোমরা যদি প্রপার হাইওয়ে চাও তাহলে তোমরা শিলিগুড়ি থেকে চলে যেতে পারো গুয়াহাটি। আরেকটা রুট হচ্ছে তোমরা শিলিগুড়ি থেকে যেতে পারো উদলগুড়িটা ঠিক ওই অরুণাচলের বর্ডারই পড়ে, ওখান থেকে বর্ডার খুব কাছে। আর সেটা হলে তোমাকে ব্রহ্মপুত্র ক্রস করতে হয় না। গুয়াহাটি যেতে গেলে তোমাকে ব্রহ্মপুত্র ক্রস করে ওই পারে যেতে হয়। আর উদলগুড়ি পারে ব্রহ্মপুত্রর পশ্চিম পারে, আর গুয়াহাটি পারে ব্রহ্মপুত্রের পূর্ব পারে। তার মানে তুমি অরুণাচল থেকে আরো দূরে সরে যাচ্ছ। আর উদলগুড়ি হচ্ছে ব্রহ্মপুত্রর পশ্চিম পারে, মানে ব্রহ্মপুত্র তোমাকে ক্রস করতে হচ্ছে না, আর এটা তোমার অরুণাচলে আরো কাছাকাছি চলে যাচ্ছে তুমি। আর তার চেয়ে বড় কারণ হলো উদলগুড়ি থেকে তোমার যে অরুণাচলের যে রাস্তা, ওখান থেকে যে রুটটা যায় অরুণাচলে, সেটা ভৈরবকুণ্ড আর সিকিমের ওটা ভৈরবকুণ্ড আর ভুটানের বর্ডার হয়ে অরুণাচলে এন্ট্রি করে। আর ভৈরবকুণ্ডে গিয়ে ওখানে চেকপোস্ট পড়ে, ওখানে তোমার আইএলপি চেক হয়। আর ওই চেকপোস্টের আগেই তোমার ভুটান পড়ে। তুমি চাইলে ওখানে ভুটানের গেট রয়েছে, সেখানে একটা টেম্পোরারি পারমিট ওরা ইস্যু করে। সেই পারমিট নিয়ে তুমি ওই মোটামুটি 1 কিলোমিটার পর্যন্ত অ্যালাউ করে, ভেতরে তুমি গিয়ে ঘুরে আসতে পারো। এই রুটে গেলে তোমরা চাইলে ভুটান ভিজিট করতে পারো। আর ভৈরবকুণ্ড হয়ে শেরগাঁও হয়ে এই রুটটা যায়। এই শেরগাঁওটা ভীষণ সুন্দর জায়গা, যেটা তোমরা গুয়াহাটি হয়ে গেলে পাবে না। গুয়াহাটি গেলে ভালুকপং হয়ে ঢুকতে হয়, সেটা অন্য রুট। সেই রুটে গেলে তুমি শেরগাঁও পাবে না। শেরগাঁওয়ের রুটটা ভীষণ সুন্দর, সিনিক বিউটি অসাধারণ। যারা তোমরা আমার ভিডিও দেখেছো তারা জানো, ভীষণ সুন্দর রুট, যেটা তোমরা মিস করবে যদি গুয়াহাটি, তেজপুর, ভালুকপং হয়ে যদি অরুণাচলে এন্টার করো। ওটাই সবচেয়ে পপুলার রুট, সব ওই দিক দিয়ে যায়। ওখানে বরং একটু বেশি লাগে, ওই রুটে আধ ঘন্টায় সময় বেশি লাগে, কিন্তু রাস্তাটা ভালো বলে সবাই এই রুটটা নেয়। আর ভৈরবকুণ্ডে এই রাস্তাটা এখন আন্ডার কনস্ট্রাকশন। কিছু জায়গায় রাস্তা তৈরি হচ্ছে, নদীর উপর ব্রিজ তৈরি হচ্ছে, সেখানে তোমার কিছু জায়গায় নদীর উপর দিয়ে যেতে হবে। ভাঙাচোরা রাস্তা আছে, কিছুটা অফরোডিং করে যেতে হবে। তো এই রুটের এখনও রাস্তাটা ক্লিয়ার, মানে কমপ্লিট হয়নি, আন্ডার কনস্ট্রাকশন। তো এই ব্রিজ আর রোড যখন কনস্ট্রাকশন হয়ে যাবে তখন এটাই হবে ফাস্টেস্ট এবং সুন্দর রুট, ঠিক আছে? তো এই রুটটাই সবচেয়ে ভালো, আমি যে রুটটা নিয়েছি। আর তোমরা যারা সুন্দর রাস্তা, পরিষ্কার হাইওয়ে চাও, তারা গুয়াহাটি স্টে করে পরের দিন গুয়াহাটি থেকে তেজপুর হয়ে, ওই তেজপুর ব্রিজ ক্রস করতে হয় ব্রহ্মপুত্রের উপর দিয়ে, সেটাও ভীষণ সুন্দর ব্রিজ। ওই ব্রিজটা ক্রস করে তেজপুর হয়ে, ভালুকপুং হয়ে তোমরা অরুণাচলে ঢুকবে, ঠিক আছে? তো এই হচ্ছে আইটিনারি অরুণাচল এন্টার করার। যদি উদলগুড়ি দিয়ে ঢোকো, নেক্সট ডে তুমি উদলগুড়ি থেকে যাবে শেরগাঁও, ওখানে স্টে নেবে, সেই জায়গাটা উপভোগ করবে। খুব সুন্দর জায়গা, ভীষণই সুন্দর জায়গা, অসাধারণ সিনিক বিউটি। ডে 4-এ তোমরা শেরগাঁও থেকে চলে যেতে পারো দিরাং। সেখানে আমি ছিলাম শান্তি ভ্যালিতে, সেটাও ভীষণ সুন্দর জায়গা। শান্তি রিভারের পাশে খুব সুন্দর ভ্যালি। তো সেখানে তোমরা চাইলে নদীতে স্নানও করতে পারো। নদীর পাশেই একদম হোমস্টেগুলো, প্রচুর হোমস্টে আছে, তোমরা যে কোনো হোমস্টেতে থাকতে পারো। আর আমি যে হোমস্টেতে ছিলাম সেখানে যদি থাকতে চাও, সেখানে তার নাম ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা উঠতে পারো। তো শেরগাঁও থেকে দিরাং যাওয়ার দুটো রুট আছে। একটা হচ্ছে কমন হাইওয়ে ধরে, যে ভালুকপুং হয়ে যে রাস্তাটা যাচ্ছে সেদিক দিয়ে যাওয়া যায়। আরেকটা হলো মান্ডালা টপ হয়ে যাওয়া, এটা একটা অফবিট ডেস্টিনেশন। এটা হলে তোমরা আরেকটা অফবিট ডেস্টিনেশন কভার করতে পারবে। মান্ডালা টপটাও খুব সুন্দর জায়গা, এই রুটটাও ভীষণ সুন্দর, পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে সরু সুন্দর রাস্তা,
অপূর্ব সিনিক বিউটি, এই রাস্তাটা তোমরা নিতে পারো। মান্ডালা টাপ, ওটা বোধহয় প্রায় 11,000 ফিট, যথেষ্ট উঁচু। সেখান থেকে অসাধারণ সিনিক বিউটি, অসাধারণ ভিউ পাওয়া যায়, পাইনের জঙ্গল পাবে। তো সেই রুটটা মিস করো না। আমি বলবো শেরগাঁও থেকে তোমরা মান্ডালা টপ হয়ে দিরাং বা শান্তি ভ্যালি যাও। দিরাং থেকে শান্তি ভ্যালি অ্যারাউন্ড 10-12 কিলোমিটার, খুব কাছেই। তো এই জন্য বলি দিরাঙে স্টে না করে, দিরাংটা ভীষণই ঘিঞ্জি জায়গা, যেমন হয় প্রপার টাউন যেরকম হয়। আর বিশেষ করে অরুণাচলের টাউনগুলো প্রচণ্ড ঘিঞ্জি হয়, রাস্তা শুরু হয়ে যায়। তো ওই জন্য আমি বলবো টাউন থেকে আরও 10-12 কিলোমিটার ভেতরে চলে যাও। তো ওখানে দিরাং নদী আছে, শান্তি রিভার রয়েছে, এর ধার দিয়ে প্রচুর হোমস্টে রয়েছে। এগুলো টাউন থেকে অনেকটা দূরে, জায়গাগুলো অনেক নিরিবিলি, সিনিক বিউটি অনেক সুন্দর, আর এখানে নেচারও অনেক ভার্জিন পাবে। তো খুব সুন্দর এনজয় করবে যদি তোমরা দিরাং না থেকে শান্তি ভ্যালিতে স্টে করো। আর যারা গুয়াহাটি থেকে যাবে তারা তেজপুর ভালুকপাং হয়ে অরুণাচল এন্টার করবে। ভালুকপাং হলো বর্ডার, ওখানে তোমাদের ILP চেক হবে। তো ভালুকপাং হয়ে তোমরা দিরাঙে পৌঁছবে, একই দিনে তোমরা দিরাঙে পৌঁছে যাবে। দিরাঙে স্টে করো, তোমরা শান্তি ভ্যালি, মান্ডালা টাপ এগুলো সাইট সিইং করতে পারো দিরাঙে থেকে। এবার তোমরা ডে 5-এ যাবে দিরাং বা শান্তি ভ্যালি থেকে তাওয়াং সেলাপাস হয়ে। সেলাপাস মোটামুটি 13,500 ফিট। এখন একটা টানেলও হয়ে গেছে সেলাপাসের পাশ দিয়ে। আর যদি ওয়েদার খুবই খারাপ থাকে তোমরা সেলাপাসকে বাইপাস করে সেলা টানেল দিয়েও যেতে পারো। আমি বলবো যাওয়ার সময় তোমরা সেলা টানেল দিয়ে যাও, আর ফেরার সময় তোমরা সেলা পাস হয়ে ফেরো, তাহলে সেলা টানেল এবং সেলা পাস দুটোই দেখা হয়ে যাবে। আমি যেমন যাওয়ার সময় সেলা পাস হয়ে গিয়েছিলাম, যদিও ওয়েদার খুবই খারাপ ছিল, তাও আমি সেলা পাস হয়ে গিয়েছিলাম, আর ফেরার সময় আমি সেলা টানেল হয়ে ফিরেছিলাম। তাওয়াংয়ে গিয়ে ওখানে তোমাদের স্টে করতে হয় 1-2 দিন, এবং তাওয়াং থেকে তারপর তোমরা যাবে বুমলা পাস বা মাধুরী লেক, এসব করে আবার তোমরা তাওয়াংয়ে ফিরবে। এবার তাওয়াং থেকে তোমাকে ব্যাক করতে হবে গুয়াহাটি। সেটা একদিনও যেতে পারো বা মাঝে একটা স্টে নিতে পারো। তাওয়াং থেকে আমি যেমন স্টে নিয়েছিলাম বমডিলাতে, সেটাও ভীষণ সুন্দর জায়গা, তো সেটাও তোমরা করতে পারো। বমডিলাতে স্টে করে তারপরের দিন বমডিলা থেকে গুয়াহাটি গিয়েছিলাম। তারপর গুয়াহাটি থেকে শিলিগুড়ি থেকে কলকাতা। তো এই হচ্ছে রুট। আর যারা বাই কার যাবে, প্রথমত এখান থেকে তোমাকে ট্রেনে যেতে হবে গুয়াহাটি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আছে, সরাইঘাট এক্সপ্রেস আছে। তো সরাইঘাটেই সবচেয়ে ভালো ট্রেন, তো নর্মালি সবাই সরাইঘাটেই যায়। তো ডে 1 তোমরা কলকাতা থেকে চলে যাও সরাইঘাট, হাওড়া থেকে ছাড়ে। গুয়াহাটি থেকে ওখানে তোমার কার হায়ার করা যায়, প্রচুর ট্যুর অপারেটর আছে, তাদের প্যাকেজও থাকে। তোমাদের জন্য এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি ট্যুর অপারেটরের, সেখানে ওদের প্যাকেজ থাকে। মোটামুটি 3 জনের ফ্যামিলি যদি হয়, হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড চাইল্ড, তো সেক্ষেত্রে মোটামুটি 5 ডে 4 নাইট স্টেজ খরচ পড়ে অ্যারাউন্ড 35,000। সেখানে ফুডিং, লজিং, ট্রান্সপোর্ট সবই ইনক্লুড থাকে। মোটামুটি 30-35,000 এরকম প্যাকেজ থাকে। ওদের রুটটাও তাই, ওরা গুয়াহাটি থেকে তেজপুর হয়ে একদম চলে যায় দিরাং, মানে দিরাং থেকে ওরা মান্ডালা টাপ, শান্তি ভ্যালি এগুলো ওরা সাইট সিন করায়। তারপরে ওখান থেকে চলে যায় তাওয়াংয়ে গিয়ে আবার স্টে হয়। সেখান থেকে বুমলা পাস, মাধুরী লেক এগুলো করে পরের দিন ওরা তাওয়াং থেকে গুয়াহাটি ব্যাক করে। এই হচ্ছে রুট। তোমরা অনলাইনে সার্চ করলে প্রচুর ট্যুর অপারেটর পেয়ে যাবে। আমি এখানে একটা নাম্বার দিয়ে দেবো, তোমরা এদের সাথে যোগাযোগ করতে পারো। এইবার আসি পারমিটে। তো যারা ট্যুর অপারেটর ধরে যাবে তাদের তো কোনো চিন্তা নেই, তারাই সব কিছু করে দেবে। তোমার ILP পারমিট যা যা দরকার সব তারা করে দেবে। আর যারা বাইকে যাবে তাদেরকে নিজেদের করতে হয়। ILP অনলাইনে করা যায়, 300-400 টাকা লাগে। ওটা একটা সাইট আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেই সাইটে গিয়ে অনলাইনে তোমরা ILP করতে পারো। তবে আমি বলবো কোনো একটা ট্যুর অপারেটর ধরো, কারণ তোমার ILP তুমি করতে পারবে, কিন্তু ওখানে গিয়ে বুমলা পাসের জন্য যে পারমিট করতে হয়, সেটা আগের দিন গিয়ে ওয়ার মেমোরিয়াল আছে, সেখানে গিয়ে আগের দিন গিয়ে অ্যাপ্লাই করতে হয়, পরের দিন ওরা পারমিট ইস্যু করে। তো সেটা এজেন্ট ধরে করলে বেটার, না হলে তোমাকে ওই পারমিটের জন্য পুরো একটা দিন স্টে করতে হবে। তো আমি বলবো বেটার তুমি এজেন্ট, ট্যুর অপারেটর ধরো। আমি এখানে নাম, ফোন নাম্বার দিয়ে দেবো। যে আমারটা করে দিয়েছিল সে তোমার ILPও করে দেবে, আর বুমলা পাসের পারমিটও করে দেবে। ILPটার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, দিন করে দিয়ে দেয়। আর বুমলা পাসের পারমিটটা তাওয়াংয়ে গিয়ে ওখানে যে ওয়ার মেমোরিয়াল আছে ওখান থেকে কালেক্ট করতে হয় সকালবেলা। যেদিন বুমলা পাস যাবে সেদিন সকালবেলা আর্লি মর্নিং গিয়ে ওখান থেকে পারমিট কালেক্ট করতে হয়। এখান থেকে ট্যুর অপারেটর যা করার করে দেবে, ওখানে ওদের লোক থাকে। তো এজেন্ট তোমার হয়ে ওখানে যা কিছু করার ডকুমেন্ট সাবমিট করে ওখান থেকে পারমিট ইস্যু করিয়ে দেবে। তোমাকে শুধু সেখানে গিয়ে পারমিটটা কালেক্ট করতে হয়। আর এইগুলো এজেন্টরা তাদের মতো করে চার্জ করে, মোটামুটি 1000 টাকার মধ্যে তোমার দুটো পারমিটই হয়ে যায়। তো আমি বলবো ট্যুর অপারেটর ধরে করো, তাতে তুমিও টেনশন ফ্রি থাকবে, ওর জন্য আলাদা করে তোমাকে দিমাগ খরচ করতে হবে না। এবার আসি হোটেল বুকিং, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা করি, যেসব জায়গা দুর্গম, অতি দুর্গম, সেখানে আমি আগে থেকে বুক করি না, কারণ ওখানে ওয়েদারের উপর ডিপেন্ড করতে হয়, আর পাহাড়ের ওয়েদারের কোনো ভরসা নেই। অনেক সময় কি হয়, ব্যাড ওয়েদারের জন্য পাহাড়ে ধসফস নামে আর অনেক কিছু হতে পারে, যার ফলে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বুকিং থাকলে সেটা ক্যান্সেল করতে হবে তোমাকে, ঠিক আছে? তো অরুণাচলের ক্ষেত্রেও তাই। অরুণাচলে তোমার দিরাং পর্যন্ত কোনো অসুবিধা নেই। দিরাং পর্যন্ত আমার হোটেল সব আগে থেকে বুক ছিল, কিন্তু দিরাংয়ের পর তোমাকে তাওয়াং যেতে গেলে ওই সেলা পাস হয়ে যেতে হয়। তো সেলা পাসে ওয়েদার অনেক সময় খারাপ থাকে, তো ব্যাড ওয়েদার থাকলে অনেক সময় সেলা পাস বন্ধ হয়ে যায়। কিন্তু এখন সুবিধা হয়ে গেছে, সেলা টানেল রয়েছে, তো টানেল দিয়ে যাওয়া যায়। তাও
আমি রিস্ক নিইনি। তো দিরাং পর্যন্ত আমার বুকিং ছিল, তাওয়াংয়ের বুকিংটা আমি ওখানে গিয়ে করি, স্পটে গিয়ে করি, কোনো অসুবিধা নেই। তাওয়াংয়ে প্রচুর হোটেল রয়েছে, হোটেলের কোনো অভাব নেই। তোমরা ওখানে গিয়ে স্পট বুকিং যদি করো তাহলে অনেক সস্তায় রুম পাওয়া যায়, এটাও আমার এক্সপিরিয়েন্স। আর যেহেতু সিলেবাসে ওয়েদার ভীষণ আনপ্রেডিক্টেবল, ওই জন্য আমি রিস্ক নিইনি। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এভাবে বুক করি। তোমরা চাইলে আগে থেকে বুক করতে পারো, সেটা তোমরা করতে পারো অন ইয়োর ডিসক্রিপশন। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে আমি বুকিং আগে থেকে করি না ওখানে গিয়ে স্পট বুকিং করি। তো এইভাবে আমি করি, যেখানে ওয়েদার প্রেডিক্টেবল, রাস্তা দুর্গম নয়, সেখানে আমি আগে থেকে বুক করে যাই। আর যেখানে প্রেডিক্টেবল নয়, ওয়েদারের উপর ডিপেন্ড করতে হয়, সেখানে স্পট বুকিং করি। কিছু কিছু ক্ষেত্রে পপুলার জায়গায় যেখানে হোটেল অভাব নেই, সেখানে আমি অনেক সময় ইচ্ছে করে স্পট বুকিং করি যাতে হোটেলটা রিজনেবল রেটে হয়ে যায়। আর সেখানে স্পট বুকিং করলে অনেক সুবিধা হয়। প্রথমত তুমি বার্গেন করতে পারো, দ্বিতীয়ত তোমার মনের মতো লোকেশনে তুমি নিজে বেছে হোটেল চুজ করতে পারো। তো অনলাইনে সবসময় লোকেশন বোঝা যায় না, ওখান থেকে কতটা ভিউ পাচ্ছ সেটাও বোঝা যায় না। সেটা স্পট বুকিং করলে সেই সুবিধাটা পাওয়া যায়। তো সেটা আমি তখনই করি যে জায়গাগুলো পপুলার, যেখানে হোটেলের কোনো অভাব নেই, সেই সব জায়গায় আমি গিয়ে স্পট বুকিং করি। এবার যারা ট্যুর অপারেটর ধরে যাবে তাদের তো কোনো চিন্তাই নেই, ট্যুর অপারেটররাই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেয়। তো তাদেরকে বার্গেন করতে হয় প্যাকেজের উপর। প্যাকেজে ওরা যেটা বলে সেটা কম বেশি করা যায়, তো প্রথমেই সেটা বার্গেন করে একটা রেট ফিক্স করে নেওয়া উচিত। এবার 4 নম্বর পয়েন্টটা হচ্ছে সম্পূর্ণ বাইকারদের জন্য। যারা বাইক নিয়ে যাবে তারা কি কি জিনিস ক্যারি করবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাই আমাকে প্রশ্ন করো, যেহেতু আমি সোলো ট্রাভেল করি, বিপদে পড়লে আমাকে হেল্প করা কেউ থাকে না, ওই জন্য অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে আমি কি কি জিনিস ক্যারি করি। এই জিনিসগুলো ভীষণই ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে এটা লাইফ সেভিং হয়, কারণ আমি নিজেই ভুক্তভোগী। তোমরা যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা জানো, নর্থ সিকিমে গুরুদাংবার জাস্ট 500 মিটার আগে, জাস্ট ওই যে লাস্ট যে 500 মিটারের প্যাচ, ঠিক সেখানে ওঠার আগে আমার একটা ফল হয়, যার ফলে আমার ক্লাচ লিভারটা জাস্ট ভেঙে লিটারালি ঝুলছিল, স্ক্রুটাই ভেঙে গেছিলো। তো সেটা কোনো রকম অ্যাডজাস্ট করে কোনো রকমে 1 নম্বর 2 নম্বর গিয়ার ফেলে আমি ওই অবস্থায় উঠে গেছিলাম গুরুদাংবার লেগে, ঠিক আছে। কিন্তু ফেরার সময় সেই ক্লাচ খুলেই পড়ে গেল। তো আলটিমেটলি ক্যাম্পার ভ্যানে করে আমাকে বাইক নিচে আনতে হয়েছিল, ঠিক আছে, শিলিগুড়ি আনতে হয়েছিল। তো এই একটা এক্সপিরিয়েন্স। তারপর থেকে আমি অনেক কিছু ক্যারি করা শুরু করি। এবারও অরুণাচলে গিয়ে তোমরা জানো আমার ক্লাচ ওয়্যারটা ছেড়ে গেছিলো। তো এবার আমাকে ভুগতে হয়নি, কারণ ক্লাচ ওয়্যার আমার কাছে ছিল। লাদাখে গিয়েও আমাকে ভুগতে হয়েছে, ওখানেও আমার ক্লাচ লিভারটা ভেঙে গেছিলো, সেখানেও আমার ক্লাচ লিভার সঙ্গে ছিল। ওইসব রিমোট জায়গায় তোমার কাছে যদি স্পেয়ার পার্টস না থাকে, তুমি মিস্ত্রি পেয়ে যাবে, কিন্তু স্পেয়ার পার্টস না থাকলে তোমার কিচ্ছু করা থাকবে না, গাড়ি ওই ক্যাম্পার ভ্যানে করে আনতে হবে। যে নর্থ সিকিমে গুরুদাংবারে যেটা হয়েছিল, ক্লাচ লিভার, একটা ক্লাচ লিভারে কত দাম, 200-250 টাকা দাম। তার জন্য আমাকে 18,000 টাকা দিয়ে ক্যাম্পার ভ্যানে করে সেই নর্থ সিকিম থেকে বা গুরুদাংবার লেক থেকে আমাকে থাঙ্গু ভ্যালি থেকে আমাকে ক্যাম্পার ভ্যানে তুলতে হয়েছিল আমার গাড়ি। তো থাঙ্গু ভ্যালি থেকে শিলিগুড়ি পর্যন্ত ক্যাম্পার ভ্যানে করে আমাকে গাড়ি নামাতে হয়েছিল, 18,000 টাকা নিয়েছিল, ঠিক আছে। তো এই একটা ক্লাচ লিভার, 200-250 টাকা একটা ক্লাচ লিভার থাকলে আমার এই 18,000 টাকা বেঁচে যেত, বুঝতে পেরেছো। তো এরকম ফেস করতে হয়, এই জন্য কিছু কিছু জিনিস তোমাকে ক্যারি করা অবশ্যই দরকার। তো আমি যেগুলো ক্যারি করি সেগুলো হলো ক্লাচ লিভার, ব্রেক লিভার, ক্লাচ ওয়্যার, ব্রেক ওয়্যার, অ্যাক্সেলেটর ওয়্যার, স্পার্ক প্লাগ আর ক্লাচ প্লেট। এই জিনিসগুলো আমি ক্যারি করি, ঠিক আছে। আর কিছু কিছু টুলস আমার ক্যারি করতে হবে যেগুলো তোমার বাইকের সাথে থাকে। তার সাথে তুমি একটা প্লায়ার্স অ্যাড করে নাও, আর নোজ প্লায়ার্স যেটাকে বলে, রেঞ্জ একটা অ্যাড করতে পারো। আর পাঞ্চার কিট একটা অবশ্যই ক্যারি করতে হবে, তার সাথে হাওয়া ভরার জন্য একটা পাম্পারও সঙ্গে রাখতে হবে। তো এই জিনিসগুলো ক্যারি করতেই হবে। তো আমি এই জিনিসগুলো মাস্ট, এগুলো ক্যারি করতেই হবে, ঠিক আছে। পাহাড়ি জায়গায় তোমার যদি টায়ার পাঞ্চার হয়ে যায়, সেখানে আগে পেছনে কিচ্ছু পাবে না। আর যাদের টিউবলেস ইউজ করো, টিউবলেসই ইউজ করা উচিত অ্যাকচুয়ালি। তাদের কাছে একটা পাম্পার থাকলে তাকে অনেকটাই বাঁচিয়ে দেবে। একবার তুমি পাম্প করে নিলে টিউবলেস টায়ার মোটামুটি 60-70 কিলোমিটার চলে যায়। তো পাম্পারটা ভীষণ 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 ইউজফুল। পাংচার কি যদি নাও রাখো, পাম্পার অবশ্যই রাখো, আর পাংচার কিটও রাখা উচিত। আর যাদের উইথ টিউব টায়ার, তাদেরকে তো সবই রাখতে হবে, ঠিক। তাদেরকে পুরো প্রসেস জানতে হবে, কী করে টায়ার খুলতে হয়, কী করে টিউব বার করতে হয়, কী করে রিপেয়ার করতে হয়, সব জানতে হবে। কারণ রিমোট এরিয়াতে গেলে ওখানে এসব পাওয়া যায় না, ঠিক আছে, নিজেকেই করতে হবে। এবার 5 নম্বর পয়েন্টে আসি, বাইক হ্যান্ডলিং। অনেকেই প্রশ্ন করো আমি বাইক কী করে হ্যান্ডেল করি। যেহেতু আমার লো সিসি বাইক, পাওয়ার কম ন্যাচারালি, তো আমাকে একটু বিশেষভাবে সাবধান হতে হয়, বাইকটা প্রপার মেনটেন করতে হয়। তো যে কোনো ট্রিপে যাওয়ার আগে আমি প্রপার সার্ভিসিং করাই, এবং ট্রিপ থেকে ফিরে এসে আমি প্রপার সার্ভিসিং করাই। তো যাওয়ার আগে প্রপার সার্ভিসিংটা হওয়া দরকার। পাহাড়ে গেলে অবশ্যই ব্রেক ভালো করে চেক করে নেবে, কারণ পাহাড়ে ব্রেক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট হলো মোবিলটা ভীষণ ইম্পর্টেন্ট। মোবিল সম্পর্কে তোমাদের একটু আইডিয়া হওয়া চাই। এবং গরমকালে এবং শীতকালে 2 রকম মোবিল ইউজ করতে হয়। তো প্রত্যেকবার রাইড শুরু করার আগে মোবিল চেঞ্জ করি। বাইক একটু পুরনো হলে পরে মোবিল তোমাকে নিয়মিত চেঞ্জ করতে হবে। আর বিশেষ করে লং রাইডে যাওয়ার আগে আমি মোবিল চেঞ্জ করে নিই, কারণ মেশিনের ভীষণ প্রেশার পড়ে। এমনও হয়েছে 1300-1400 কিলোমিটার আমি মোবিল চেঞ্জ করেছি। এতে তোমার মেশিনের
উপর চাপ অনেক কম পড়ে, মেশিন অনেক ভালো থাকে। তো ঘন ঘন মোবিল চেঞ্জ করা উচিত যারা লং রাইডে যাও। নর্মালি শীতকালে আমি 1030 ইউজ করি, গরমকালে আমি 1040 ইউজ করি, আর যখন প্রচণ্ড গরম থাকে তখন আমি 2040 ইউজ করি। বিশেষ করে লং জার্নিতে যারা যাবে মোবিল চেঞ্জ করে নাও, প্রয়োজন না থাকলেও চেঞ্জ করো, ঠিক আছে? এতে খরচটা একটু বেশি হয় কিন্তু তোমার মেশিনটা অনেক ভালো থাকে। আর যেহেতু আমার লো সিসি গাড়ি, আমার হচ্ছে প্যাশন প্রো 110cc 2020 মডেল, এই বাইক নিয়ে 80-90 অ্যাভারেজে আমি গাড়ি ছোটাই, তো যার ফলে মেশিন উপর তো চাপ পড়ে, গরম হয়ে যায়, যেন ঘন ঘন রেস্টও দিতে হয়। নর্মালি চেষ্টা করি প্রতি 100 কিলোমিটার রেস্ট দেওয়ার, তো সেটা কখনো কম বেশি হয়, ঠিক আছে? কখনো কম হয়, কখনো বেশি হয়। অনেক সময় 125-130 কিলোমিটার পরেও রেস্ট দিয়েছি, এরকমও হয়। তো শীতকালে তুমি 100-125-130 কিলোমিটার পরেও রেস্ট দিতে পারো, কিন্তু গরমকালে প্রতি 100 কিলোমিটারে অবশ্যই তোমাকে রেস্ট দিতে হবে। পুরোটাই ডিপেন্ড করে তোমার ওয়েদারের উপর। অতিরিক্ত গরম যেমন তোমাকে কাহিল করে, তোমার বাইকেও কাহিল করে। তো তুমি যখন নিজেকে রেস্ট দেবে, বাইকেও রেস্ট দেওয়া দরকার। এবার 6 নম্বর পয়েন্ট হচ্ছে বাজেট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যার জন্য তোমরা ওয়েট করছো। এই প্রসঙ্গে এবার আসবো, কত খরচ হলো। তো তোমরা জানো প্রত্যেকবারই আমি একটা পিডিএফ তৈরি করি, লাদাখেও করেছি, মেঘালয়তেও করেছি। তো আমি একটা পিডিএফ ফাইল আমি তৈরি করেছি, সেটা আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে, গেলে তুমি লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যদি চাও এই পুরো পিডিএফ ফাইলটাই তোমরা ডাউনলোড করতে পারো। তো আমি এখানে জাস্ট সামারিটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা ডিটেল চাইলে পিডিএফ ফাইলটা তোমরা ওখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। তো প্রথমে আসি ফুড, খাওয়া দাওয়াতে আমার কত খরচ হয়েছে। আমি যে অরুণাচল ট্রিপটা করেছিলাম, ওটা ট্রিপটা ছিল তোমার 24 এপ্রিল থেকে 3rd মে, 24 এপ্রিল থেকে 3rd মে, মানে 10 দিনের ট্রিপ ছিল। তো এই 10 দিনের ট্রিপে টোটাল ফুডে আমার খরচ হয়েছে 3960 টাকা, আর হোটেলে খরচ হয়েছে 9440 টাকা। আর মোবিল, আমি এই পুরো ট্রিপে আমি 2বার মোবিল চেঞ্জ করেছি। তোমাদের বলেছি আমি খুব ঘন ঘন মোবিল চেঞ্জ করি, যার ফলে আমার মেশিন অনেক বেটার থাকে। তো 2বার মোবিল চেঞ্জ করেছি, আমার লেগেছে 950 টাকা। এবার আসি পেট্রোলে। প্রথমে আমি বলি টোটাল কত কিলোমিটার আমি রান করেছি। তো এই ট্রিপে, অরুণাচল ট্রিপে, কলকাতা থেকে অরুণাচল ব্যাক টু কলকাতা, আমার টোটাল ডিস্টেন্স আমি কভার করেছি 3059 কিলোমিটার, 3059 কিলোমিটার। আর টোটাল পেট্রোল পুড়েছে 64 লিটার, খরচ হয়েছে 5903 টাকা, প্রায় 6000 টাকার মতো পেট্রোলে গেছে। এবার তুমি হিসেব করে নাও কত মাইলেজ এসছে। টোটাল ডিস্টেন্স কভার করেছে 3059, টোটাল পেট্রোল পুড়িয়েছে 64 কিলোমিটার, তো ডিভাইড করলে মাইলেজ আসছে 48 কিলোমিটার পার লিটার। তো 48 কিলোমিটার অ্যাভারেজ দিয়েছে। লাদাখে 50 দিয়েছিল, এবার 48। আসলে আমার বাইকেরও বয়স হচ্ছে, এটা 5 বছর হয়ে গেল বাইক, আর অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো যাই হোক, 48 কিলোমিটার নট ব্যাড, কারণ আমি 80-90 এরকম অ্যাভারেজে গাড়ি চালাই। সিটিতে অ্যারাউন্ড 60 কিলোমিটার আমরা মাইলেজ দিয়ে দেয় আমার বাইক। তোমরা জানো হিরো প্যাশন প্রো 2020 মডেল PS6, আর লংয়ে গেলে অ্যারাউন্ড 50 দেয় অ্যাভারেজ। তো এখানে 48 আসছে, ঠিকই আছে। তো এবার সব মিলিয়ে আমার যেটা খরচ হলো 10 দিনে, সেটা হচ্ছে 20,253 টাকা। তো অ্যারাউন্ড 20,000 ধরো আমার খরচ হলো 10 দিনে 20,000, মানে পার ডে মোটামুটি 2,000 টাকা করে লেগেছে। তো এই হচ্ছে তোমার হিসেব, তুমি মোটামুটি পার ডে 2,000 করে তোমার খরচ হবে। এবার যারা বাই কার যাবে, এখান থেকে গুয়াহাটি তো তোমরা ট্রেনে চলে যাবে, সেটা কাঞ্চনজঙ্ঘা নিতে পারো বা সরাইঘাট নিতে পারো। সবচেয়ে ভালো সরাইঘাট, ওটাই সবচেয়ে পপুলার ট্রেন, তাড়াতাড়ি যায়। তো সরাইঘাটে তোমরা গুয়াহাটি পৌঁছে গেলে, এবার গুয়াহাটি থেকে তোমরা ওখান থেকে প্যাকেজ নিয়ে নিলে, এবার গুয়াহাটি থেকে ওরা জার্নি শুরু করে, ওখান থেকে তেজপুর, ভালুকপুং হয়, ওরা দিরাং যায়, দিরাং হয়ে তাওয়াং হয়ে আবার ব্যাক করে, ঠিক আছে? এই হচ্ছে ওদের রুট। এখানে ফুডিং, লজিং, ট্রান্সপোর্টেশন সমস্ত দায়িত্ব ওদের। 3 জনের যদি ফ্যামিলি হয়, হাজব্যান্ড, ওয়াইফ আর চাইল্ড, সেখানে মোটামুটি 4 নাইট 5 ডে স্টেতে ওদের নেয় অ্যারাউন্ড 30,000-35,000। ওরা 35,000 বলে, বা তোমরা বার্গেন করতে পারো, সাইট সিইং সব কিছু ইনক্লুড থাকে। এই যে প্যাকেজটা বললাম, এটাতে ওরা যে গাড়ি দেয় সেটা হচ্ছে সুইফট ডিজায়ার। এতে 3-4 কমফোর্টেবলি বসে যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো ওখানে 3 জনের প্যাকেজ ওই অ্যারাউন্ড 35,000, এবার তোমরা সেটা বার্গেন করতে পারো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, আর নেক্সট এপিসোডে তোমাদের জন্য আছে একটা সারপ্রাইজ, যার জন্য তোমরা ওয়েট করো। আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।